প্রথম দিনে গ্রুপ এ বনাম গ্রুপ বি এর খেলার পর টিম আরএইচকে 11 নম্বর পজিশন দিয়ে শেষ করে, তবে দ্বিতীয় দিনে খেলা না থাকলেও আরএইচকের জন্য দ্বিতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড দ্বিতীয় দিনে খেলা হয়েছিল গ্রুপ বি বনাম সি এর, আর গ্রুপ সি এ ছিল বুরিরাম ইউনাইটেড, RRQ, লস, R7, অনিক অলিম্পাসের মতো বড় বড় কিছু টিম। যেহেতু টপ 12 টিম পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, তাই দ্বিতীয় দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড আজকের খেলার মাধ্যমে আমরা জানতে পারবো যে তৃতীয় দিনে আরএইচকের কত পয়েন্টের টার্গেট থাকছে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তো স্পোর্টস ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় দিনে ঘটে যাওয়া সকল মুহূর্ত আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা। অ্যান্ড আরএইচকের জন্য ফাইনালের সমীকরণ কি, তাও আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো চলো শুরু করা যাক। তো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় বারমুডা ম্যাপে। অ্যান্ড ল্যান্ডিং করার সাথে সাথেই ইভোস তারা তাদের 3টা প্লেয়ার হারায়। অ্যান্ড লাস্টের যে প্লেয়ারটা ছিল ওইটারও কিন্তু এখানে স্পট করে ফেলে R7-এর প্লেয়াররা। অ্যান্ড একদম ম্যাচের শুরুতে মাত্র 4 মিনিট যখন চলতেছিল, ওই টাইমে ইভোসের লাস্ট প্লেয়ারটারে শেষ করে পুরোপুরি #12-তে ওয়াইপ আউট করে দেয় ইভোসকে R7 স্কোয়াড। অ্যান্ড এরই কিছুক্ষণ পর লস ভার্সেস ড্রাগন স্পোর্টসের ফাইট হয়ে যায় ফ্যাক্টরিতে। তো এই লস কিন্তু ব্রাজিলের সর্বশেষ যে টুর্নামেন্টটা হয়েছিল ওইটার চ্যাম্পিয়ন স্কোয়াড ছিল লস। তো লসের শুরুটা তেমন ভালো হয়নি, প্রথমে তাদের একটা প্লেয়ার নক হয়ে যায়। তবে লসের জেনারেল মোটামুটি ভালো খেলছিল, সে একটা প্লেয়ার এখানে পুরোপুরি নক করে ক্লিয়ার দিয়ে দেয় ড্রাগন স্পোর্টসের। বাট এইখানে আর শেষ পর্যন্ত বেশিক্ষণ টিকতে পারে নাই। লস #11-এ ওয়াইপ আউট হয়ে যায় মাত্র একটা এলিমিনেশন বের করে। তো পাকিস্তানের স্কোয়াড হটশট কিন্তু গতদিন খুবই ভালো পারফরমেন্স করছে। তো এই ম্যাচেও তারা একটু হোল্ড করে খেলতেছিল, কারণ তাদের লাস্টের দিনে লাস্ট ম্যাচটা তেমন ভালো যায় নাই। বাট এখানে হোল্ড করলেও তাদের পিছন দিক দিয়ে হানা দেয় R7-এর প্লেয়াররা। অলরেডি তাদের 6টা কিল হয়ে গেছে। অ্যান্ড তারা পুরাপুরি হটশটের প্লেয়ারদের স্পট করে ফেলে, একের পর এক প্লেয়াররা এখানে নক করতে থাকে। অ্যান্ড লঞ্চ প্যাড ইউজ করে দৌড়াদৌড়ি করে মারতেছিল এই অবস্থা। অ্যান্ড ওইখানে হটশটের প্লেয়াররা এই R7-এর কাছ থেকে পলাইতে গিয়ে একবারে কোর মেমোরির সামনে গিয়া পড়ে। অ্যান্ড তাদের 2টা প্লেয়ার ওইখানে শেষ, লাস্ট প্লেয়ারটা একটা ছিল ওইটাও এখানে আলফার কাছে শেষ হয়ে যায়। অ্যান্ড ফুল হটশট স্কোয়াড #10-এ ওয়াইপ আউট হয়ে যায়। তো এই ম্যাচের এক মোমেন্টে পচিনোকে অনেকগুলো স্কোয়াড এখানে হোল্ড করতেছিল। তো ভাইটালিটির 2টা প্লেয়ার কোনো রকম বেঁচেছিল। বাট এইখানে অনেক অলিম্পাসের সাথে ফাইট হয়ে যায় বুরিরাম ইউনাইটেডের। অ্যান্ড পুরোপুরি বুরিরাম ইউনাইটেড অনেক অলিম্পাসের উপর সি এর যে বদলাটা ওইটা নিয়ে নেয়, কারণ তোমরা জানোই যে 8 নাম্বার ম্যাচে কোনো রকম 80 করে 9 নম্বর ম্যাচে বুইয়া করে এই অনেক অলিম্পাসরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছিল। অ্যান্ড পুরো ওই বদলাটা নিচে একদম কয়েক সেকেন্ডের মধ্যে বুরিরাম অনেক অলিম্পাসরে ওয়াইপ আউট করে দিছে। দেন এই সাইডে ছোট ঘরের দিকে 2টা প্লেয়ার বেঁচে ছিল ভাইটালিটির, ওই 2টা প্লেয়ারও শেষ করে দেয়। অ্যান্ড ভাইটালিটিও এখানে #7-এ ওয়াইপ আউট হয়ে যায়। তো ভাইটালিটির অপোজিট সাইডেই কিন্তু ড্রাগন স্পোর্টসরা ছিল। তো অসানার কাছে পুরো স্কোয়াডই ওইখানে মার খাইতে থাকে। অ্যান্ড এদিকে RRQ ভার্সেস ফ্রুকজো হয়ে যায়। অ্যান্ড RRQ এর সাথে যে ঘরটা আছে ছোট ঘরটাই কিন্তু আবার কোর মেমোরির প্লেয়াররা ছিল। তো এদিক দিয়ে এক সাইড দিয়ে ফ্রুকজোর প্লেয়াররা মারতেছে, শেষ পর্যন্ত কোনো পথ না পায় তারা ডিরেক্ট রাজ দেওয়া দেয় কোর মেমোরির গ্লোয়াল টোয়াল ভাঙ্গে ওটার ভিতরে চলে যায়। অ্যান্ড ভাই কিছুক্ষণের মধ্যেই পুরো RRQ স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়ে যায়। বাইরের দিক দিয়ে মার খাইতেছে ফ্রুকজোর সাইড দিয়ে। অ্যান্ড ওইদিকে কোর মেমোরি ভিতরে যেগুলো ঢুকছে ওগুলার শেষ করে দেয়। তো লাস্টে আর 3টা স্কোয়াড বেঁচে আছে। তো বুরিরামের প্লেয়াররা কিন্তু ভালো পজিশনে ছিল, একটু আপার পজিশনে ছিল। বাট এদিকে একের পর এক মেল্টার মারতে থাকে, যার কারণে এখানে আর হোল্ড করতে পারে নাই। তারা কিন্তু লঞ্চ প্যাড দিয়া অন্য সাইডে চলে যায়। বাট প্রথম প্লেয়ারটা সেফলি গেলেও ওই যায় এখানে যে গ্লোয়াল বসাইছে ওইটার জন্য দ্বিতীয় প্লেয়ারটা নিচে পড়ে যায়, ওইটা নক করে দেয়। কিন্তু বুরিরামের বাকি 2টা প্লেয়ার কিন্তু এখানে লঞ্চ প্যাড দিয়ে আসে নাই, তারা ওইদিকে ফ্রুকজোর একটা প্লেয়ারে নক করে দেয়, যার কারণে বুরিরামের যে প্লেয়ারটা নক হয়েছিল ওইটা রিভাইভ দেওয়ার সুযোগটা পাওয়া যায়। অ্যান্ড ফ্রুকজো এদিকে হয়তো বা একটু লাস্টের দিকে ভালো খেলছিল, ফ্রুকজোর প্লেয়াররা একের পর এক এখানে নক বের করছিল। কিন্তু শেষ পর্যন্ত 2 সাইড দিয়ে যেহেতু ফ্রুকজো মার খাইতেছিল, এক দিক দিয়ে এখানে কোর মেমোরিরা ছিল, আর অন্য দিক দিয়ে একটু টাইম পাইয়া পুরোপুরি আবার ফুল রিভাইভ হয়ে যায় বুরিরাম। অ্যান্ড একের পর এক প্লেয়ার এখানে শেষ করতে থাকে। অ্যান্ড 18 কিলের একটা হিউজ বুইয়া দিয়ে স্টার্ট করে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বুরিরাম ইউনাইটেড। তো প্রথম ম্যাচে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস 18 কিল সহ সর্বমোট 30 পয়েন্টের একটা হিউজ ম্যাচ বের করে। কোর মেমোরা পেয়েছিল 18 পয়েন্ট। অ্যান্ড মুভিস্টার R7 পেয়েছিল এখান থেকে 13 পয়েন্ট। এরপর চলে আসবো 2 নাম্বার ম্যাচে। তো 2 নাম্বার ম্যাচের প্রথম দিকে ফাইট হয়ে যায় RRQ ভার্সেস ড্রাগন স্পোর্টসের মধ্যে। অ্যান্ড ড্রাগন স্পোর্টসের প্লেয়ারদের অবস্থা কিন্তু একদমই খারাপ করে ফেলে RRQ এর প্লেয়াররা।
তবে লাস্টে একটু চেষ্টা করে একটা নক করলেও এখানে যে আরেকটা প্লেয়ার ছিল আর এখানে শুয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ এখানে একে তো RRQ এর প্লেয়াররা আবার অপোজিট সাইড দিয়ে আইসা পড়ছে এদিকে হটশট। তো টিম হটশট কিন্তু আবার আসছে একবারে পুরোপুরি লাস্টের যে একটা প্লেয়ার ড্রাগন স্পোর্টসের একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটার ক্যাচ দিয়ে আসছে অ্যান্ড ওইটার কিন্তু স্পট করে ফেলে। তো প্রথম ম্যাচ ভালো গেলেও এই ম্যাচটা একদমই ভালো যায় না, ড্রাগন স্পোর্টসে তারা #12 ওয়াইপ আউট হয়ে যায় অ্যান্ড RRQ এর প্লেয়ার একটা ডাবল ভেক্টর দিয়ে কিন্তু হটশটের একটা প্লেয়ারে নক করে দেয় অ্যান্ড হটশটের প্লেয়ার আবার ওই প্লেয়ারটার এখানে নক করে দেয়। তো 2v3 সিচুয়েশন হয়ে যায়। তবে এখানে RRQ এর একটা প্লেয়ারই সামনের দিকে আসছিল, আরেকটা প্লেয়ার পরিস্থিতি বুঝা আগে ভাগেই এখান থেকে কিন্তু পগার পার হয়ে গেছে। তো এরপর ম্যাচে যখন 11 মিনিট চলে তখন এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগা যায় এই জায়গাটাতে। প্রথম এখানে ফাইট লাগে ইভোস ভার্সেস আলফা, তবে আলফারা এখানে ম্যান পাওয়ার একের পর এক হারাইতে থাকে। তো তাদের আর দুইটা প্লেয়ার অ্যালাইভ ছিল, তো ইভোসের একটা প্লেয়ারের নক করছে, তো ম্যান পাওয়ার তো একদমই হারাবে না, কারণ ম্যাচে যেহেতু অলরেডি 11টা মিনিট হয়ে গেছে। তো এই টাইমে ম্যান পাওয়ার লুজ করে আবার রিভাইভ দেওয়া কষ্টকর হয়ে যাবে। তো আগে নিজেরা পুরোপুরি এখানে হিল কইরা টইরা আবার রিকভার করে ফেলছে। তো এখানে আলফার আরেকটা প্লেয়ার ছিল কোনো রকম এখানে বাইচা ছিল অ্যান্ড তখনও কিন্তু রাজ দেয় না ইভোসের প্লেয়াররা, কারণ এই দিক দিয়ে কিন্তু বুরিরাম ইউনাইটেড প্লেয়াররা রাজ দেওয়া শুরু করছে। আর ভাই মাঝখান দিক দিয়া RRQ এর যে একটা প্লেয়ার ছিল ওইটা এখানে মার খেয়ে পুরোপুরি এখানে শেষ হয়ে যায় অ্যান্ড #10-এ কিন্তু আলফারা শেষ হয়েছে, #11-এ RRQ শেষ হয়েছে। অ্যান্ড সামনের দিক দিয়া বুরিরাম ইউনাইটেড রাজ দেয় অ্যান্ড বুরিরাম ইউনাইটেডের প্লেয়াররাও কিন্তু একের পর এক এখানে নক হইতে থাকে। তো তিনটা প্লেয়ার এখানে অ্যালাইভ ছিল, ওয়াসানা প্রথমে যায় এখানে নকটা খায় অ্যান্ড ওই টাইমে #9-এ আবার ফুল ওয়াইপ আউট এখানে অনিক অলিম্পাস। তো সি এর চ্যাম্পিয়নরা কিন্তু লাগাতার দুইটা ম্যাচে একদমই বাজে পারফরমেন্স করছে, তারা 2 ম্যাচ মিলে মাত্র 6টা পয়েন্ট পাইছিল। তো ইভোস এখানে পুরোপুরি সুযোগে ছিল যে বুরিরামদের পুরোপুরি তারা এখানে ওয়াইপ আউট করে ছাড়বে অ্যান্ড তোমরা ম্যাপের দিকে তাকালে দেখবা যে অপোজিট সাইডে কিন্তু এখানে মানে একদম ইভোসের পিছন দিক দিয়া কোর মেমোরিরা ছিল, তারা কিন্তু একদম সুযোগের অপেক্ষায় ছিল যে এখানে তারা কামড়ি করে শেষ হবে, দেন ওরা এন্ট্রি নিবে। তো এইখানে বুরিরাম ইউনাইটেডের পুরোপুরি ওয়াইপ আউট করে দেয় ইভোস অনেক কষ্টে। তারা আর দুইটা প্লেয়ার অ্যালাইভ ছিল, আরেকটা প্লেয়ার এখানে রিভাইভ দেওয়া কি দিবে ভাই, ওই টাইমে কোরের প্লেয়াররা এসে এখানে রাজ দিয়ে দিছে অ্যান্ড লাস্ট প্লেয়ারটা শেষ করে ইভোসও শেষ, মানে বুরিরামও শেষ ইভোসও শেষ। এখানে অনেকক্ষণ যাবৎ ফাইট হয়েছে, কোর কিন্তু আসে নাই, কোর অনেকক্ষণ হোল্ড করছে। তো এদিকে আবার আরেক টাওয়ারে ফাইট লাগা যায় হটশটের সাথে টিম ভাইটালিটি অ্যান্ড ভাইটালিটিরে পুরোপুরি এখানে ওয়াইপ আউট করে দেয়। মানে এই 11 থেকে 13 মিনিটের মধ্যে অনেকগুলা স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়েছে একদম সাথেই, ঠিক আছে? এরকম না যে একটা প্লেয়ার ভাইয়া গেছে, এরকম হয় না, প্রত্যেকটার মধ্যেই ফাইট লাগছে স্কোয়াড শেষ, ফাইট লাগছে স্কোয়াড শেষ। তো লাস্টের দিকে 4টা স্কোয়াড অ্যালাইভ ছিল। তো এখানে একটা জিনিস দেখো, মনসা ট্রাকের সাইডে কিন্তু দাঁড়ায় আছে R7-এর প্লেয়াররা অ্যান্ড ওই মনসা ট্রাকের ভিতরে লাস্ট একটা প্লেয়ার ছিল হটশটের সাজিদরে কিন্তু এখানে কোনোভাবে মারতে পারতেছিল না। তো সাজিদ কিন্তু কোনো রকম পিছন দিক দিয়ে বের হয়ে একটা কিল এখানে নিয়ে নেয়, বাট বেশিক্ষণ টিকতে পারে নাই। তার বড় ভাই একটা কিল যে এখানে পাইছে এটাও অনেক, পজিশন পয়েন্ট এখানে পাইছে 4 নাম্বার পজিশনে থাকার কারণে, আর ওই দিক দিয়ে আবার কিলও নিয়ে নিছে। তো লাস্টে আর 3টা স্কোয়াড ছিল, তো 3 নাম্বার এখানে R7-এর প্লেয়াররা শেষ হয়ে যায়। তো এখানে লাস্টে ফ্রুকজো ভার্সেস লসরা প্রথম ম্যাচে লস করছে, মানে ম্যাচ একদমই ভালো যায় নাই। তারা ব্রাজিলের চ্যাম্পিয়ন হিসেবেই তারা কিন্তু ব্যাক আসছিল অ্যান্ড এদিকে লাস্টে ফ্রুকজোর 3টা প্লেয়ার ছিল, ফ্রুকজোর ওই 3টা প্লেয়ারে একদমই চান্স দেয় নাই অ্যান্ড একটা প্লেয়ার মাত্র নক খাইয়া বুইয়াটা করে ফেলে লস। প্রথম ম্যাচে বাজে যাওয়ার পর সাথে দ্বিতীয় ম্যাচের মাধ্যমে কামব্যাক। তো দ্বিতীয় ম্যাচ থেকে লস পেয়েছিল 28 পয়েন্ট, R7 পেয়েছিল 17 পয়েন্ট, হটশট স্পোর্টস পেয়েছিল 16, ফ্লুকজো 16 অ্যান্ড কোর মেমোরি পেয়েছিল 11 পয়েন্ট। তো 3 নাম্বার ম্যাচে বুরিরামের একটা প্লেয়ার লোয়ার গ্রাউন্ড থেকে আপার গ্রাউন্ডের R7-এর একটা প্লেয়ার এখানে ড্যামেজ দেয়, বাট নিজে উল্টা নক হয়ে যায় অ্যান্ড পুরা টিমের বিপদ বয়ে আনে ওই পজিশন থেকে অ্যান্ড R7-এর প্লেয়াররা বাকি প্লেয়ারদেরও স্পট করে ফেলে অ্যান্ড প্লেয়াররা একটু আলাদা ছিল, এখানে মুশিরও শেষ করে দেয়। তো বুরিরামের আর 2টা প্লেয়ার ছিল, এখানে লঞ্চ প্যাড দিয়ে যদি কোনোভাবে পলাইতে পারে বা গাড়ি যদি থাকে, এর ছাড়া কিন্তু আর কোনোভাবে এখান থেকে পলানোর অপশন ছিল না অ্যান্ড তাদের কাছে ম্যাচের শুরুতেই ভাই লঞ্চ প্যাড কোনোভাবে আসবেও না অ্যান্ড তাদের পুরোপুরি এখানে স্পট করে ফেলে অ্যান্ড 2টা প্লেয়ারও এখানে আলাদা হয়ে যায়। শেষ পর্যন্ত বুরিরাম ইউনাইটেড 3 নাম্বার ম্যাচে আসা, যারা প্রথম ম্যাচে 30 পয়েন্টের একটা হিউজ লেভেলের বুইয়া পয়েন্ট তারা নিছে, শেষ পর্যন্ত তারা
3 নাম্বার ম্যাচে এসে একদম পয়েন্ট অ্যাড করতে পারে না, অর্থাৎ 0 পয়েন্টে ফুল ওয়াইপ আউট হয়ে যায়। তো দেখো ভাই জোন কত ছোট হয়ে গেছে, বাট এখনো স্টিল ভাই অনেকগুলো স্কোয়াড অ্যালাইভ ছিল। তো এখানে ভাই অনেক অলিম্পাস ভাই এই ম্যাচে হোল্ড কারে বলে, যেই জায়গাতেই যায়, মানে নাম ছিল এই কমান্ড পোস্টে, ওই জায়গাতেই বসে রয়েছে। অ্যান্ড ভাই কপাল কি দেখো, জোনও ওইখানে আইসা পড়ছি। তো 3 নাম্বার ম্যাচের দেখো 14.5 মিনিট চলতেছে, এখনো স্টিল 9টা স্কোয়াড অ্যালাইভ। অ্যান্ড এখানে হটশট শেষ পর্যন্ত কয়েকটা স্কোয়াডের মার খায়, এখানে তাদের কোর মারছে, ভাইটালিটিও মারছে, ইভোসও মারছে। অ্যান্ড শেষ পর্যন্ত এতগুলো স্কোয়াডের মাঝখানে পইরা #9-এ ওয়াইপ আউট হয়ে যাইতে হয় হটশট স্পোর্টসকে। অ্যান্ড এদিকে RRQ এর সাথে ফাইট হয়েছে R7-এর প্লেয়ারদের, অ্যান্ড R7ও ফুল ওয়াইপ আউট হয়ে যায় #8-এ। তো এবার একটা মজার জিনিস দেখো, লঞ্চ প্যাড দিয়া সুন্দর একটা এন্ট্রি নিছে কারা, ফ্লুকজোরা। এমন এক জায়গায় গেছে পুরো একবারে খোলা মাঠ, এক সাইড দিয়ে ইভোস, এক সাইড দিয়ে এখানে ভাইটালিটি, ওই দিক দিয়ে লস, আবার অনেক অলিম্পাস, মানে একবারে কি বলবো ভর্তা বানায় দিছে ফ্লুকজোরে। একবারে মেলটার মনে হয় মিনিমাম 7-8টার মতো মারছে, কোনো কভার নাই, কিচ্ছু নাই। গ্লোয়াল বসাবে কেমনে ভাই, যেমনে মেলটারগুলো সরাইছে। তো শেষ পর্যন্ত আলফা অবশ্য #7-এ গেছে, #6-এ এখানে ফ্লুকজো একটু মানে ভুল ডিসিশন, লঞ্চ প্যাডটা বাজে একটা লঞ্চ প্যাডের কারণে তারা কিন্তু পুরো স্কোয়াড এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, এখনও 5টা স্কোয়াড স্টিল অ্যালাইভ ছিল। অ্যান্ড অনেক অলিম্পাস ভাই এখনও ওই ঘরেই বসে রয়েছে, ওই ঘরেই বসে এখানে থার্ড পার্টি করতেছে। ইভোসের এখানে ফাইট হইতেছিল, তবে RRQ #5-এ ওয়াইপ আউট হয়ে যায়। ইভোসের একটা প্লেয়ার কোনো রকম এখানে বেঁচে ছিল। তো লাস্টের ওই একটা প্লেয়ারও বেশিক্ষণ এখানে অ্যালাইভ থাকতে পারে নাই। অ্যান্ড #4-এ ইভোস কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড তখনও ভাই ওই মানে ওইখান থেকে ওরা বেরই হবে না, অনেক অলিম্পাস ওরা ওইখানেই থাকবে, তাদের সাথেই ছিল। কিন্তু লসটাও কিন্তু রাজনীতি ছিল না, কারণ ওইগুলো একবার ওই ঘরের মধ্যে পুরো পজিশন নিয়ে বসে ছিল। তো কোনোভাবেই অনেক অলিম্পাসও বের হচ্ছিল না, অ্যান্ড লসও একবারে পজিশন ধরে বসে ছিল। অ্যান্ড জোনও কিন্তু ভাইটালিটির সাইডে ছিল না, কারণ জোন টান দিয়ে আবার যাবে ওই 2টা স্কোয়াডের দিকেই। তাই তারা আগেভাগেই সিদ্ধান্ত নেয় যে পজিশনটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড ভালো সিদ্ধান্ত, আগেভাগেই কিন্তু তারা এখান থেকে পজিশন চেঞ্জ করে এদিকে চলে আসে। তবে সেফ জোন মুভ করায় 3টা স্কোয়াডও কিন্তু এখান থেকে মুভ করে চলে যায়। অ্যান্ড ভাইটালিটি অলরেডি 10 কিল করে ফেলছিল, এই ম্যাচটা কোনোভাবে তারা মিস করতে চাচ্ছিল না। এই ভাইটালিটি স্কোয়াড কিন্তু RHK-এরও নিচে ছিল, তারা প্রথম দিনে জাস্ট 5 নাম্বার ম্যাচে একটা বুইয়া করছে, বুইয়া করার পর এর পরবর্তী ম্যাচে আবার সেকেন্ড, অ্যান্ড এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকটা ম্যাচেই তারা একটা অ্যাভারেজ খেলে যাচ্ছিল। অ্যান্ড এই ম্যাচে অলরেডি তারা টপ 3 করে ফেলছে। যেহেতু অনেক অলিম্পাসের প্লেয়ার কম ছিল, তাই ভাইটালিটির প্লেয়াররা কিন্তু অনেক অলিম্পাসে যখন ফায়ার দিতে থাকে তখন পিছন দিক দিয়ে লস কিন্তু এখানে উল্টা রাশ দিয়ে দেয়, অ্যান্ড নিজেরাই ভর্তা হয়ে ওয়াইপ আউট হয়ে যায় #3-তে। তো লাস্টে অনেক অলিম্পাসের প্লেয়ার তেমন একটা ছিল না, একটা প্লেয়ারই ছিল, আর একটার তো HP-র 12টা বাজে আছে। তো শেষ, অ্যান্ড বুইয়া করে ফেলে কিন্তু টিম ভাইটালিটি। এই স্কোয়াডটা RHK-এরও নিচে ছিল, তারা ধাপে ধাপে আস্তে আস্তে অনেক উপরে চলে যাচ্ছে। 26 পয়েন্টের একটা বিগ ম্যাচ বের করে টিম ভাইটালিটি, প্রায় কনফার্ম করে ফেলে ফাইনালের টিকিট। অ্যান্ড ইভোস এই ম্যাচ থেকে পেয়েছিল 15 পয়েন্ট, R7 আবারও ধারাবাহিক পারফরমেন্স, তারা 14 পয়েন্ট নিছিল। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই ফ্লুকজো 12, RRQ 11। তো এরপর সরাসরি 4 নাম্বার ম্যাচে চলে আসবো। তো 4 নাম্বার ম্যাচের শুরুতে ফ্লুকজো অ্যান্ড আলফা কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড R7-এর অলরেডি 10 কিল হয়ে গেছে, তারা ব্রুয়ামের উপর রাজ দেয়। অ্যান্ড অসানা এদিক দিয়ে কিন্তু ব্যাক করতে ছিল, তো পলাইতেছিল, বাট এখানে তার একটা হেড বসায় দেয়। তো হেড বসাইছে, নক হয়েছে, সাথে সাথে রাশও দিয়ে দেয়। অ্যান্ড এদিকে রিভাইভও কিন্তু দিয়া দিছিল থিবা দিয়া ওয়াসানারে। অ্যান্ড হঠাৎ করে যেখানে R7-রা ভালো পারফর্ম করতেছিল, একটারে নক করে রাশ দিছে, ওইখান থেকে ব্রুরিরাম ওয়াসানারে রিভাইভ দিয়া নিজেদের হেলথ রিকভার কইরা উল্টা R7-রে ফুল ওয়াইপ আউট করে দিছে। আন্দাজেই কি ব্রুরিরাম ভাই চ্যাম্পিয়ন স্কোয়াড। ব্রুরিরাম এই ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করতেছিল, অলরেডি 16টা এলিমিনেশন পয়েন্ট বের করে ফেলছিল। তবে ম্যাচে যখন 15 মিনিট চলে তখন তারা পড়ে যায় কোর অ্যান্ড ভাইটালিটির সামনে, অ্যান্ড ফুল স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। অর্থাৎ #6-এ ব্রুরিরাম ইউনাইটেড শেষ হয়ে যায়, তাও আবার 16টা এলিমিনেশন সহ, অর্থাৎ পজিশন পয়েন্টে একটু কম পাইছিল আর কি। তো ভাইটালিটির প্লেয়াররা এদিকে একদমই কম হেলথ নিয়ে আসছিল, 4 সাইড দিয়ে অন্যান্য স্কোয়াডরাও
যথেষ্ট পরিমাণে জ্বালাইতেছিল। তবে শেষ পর্যন্ত তারা জ্বলেই যায়। #5-এ ভাইটালিটিকে এখানে ওয়াইপ আউট হয়ে যাইতে হয়, বাট ভাইটালিটি কিন্তু গুটি গুটি পায়ে তারা তাদের পয়েন্ট ঠিকই প্রত্যেক ম্যাচে নিয়ে নিচ্ছিল। তো লাস্টে 4টা স্কোয়াড অ্যালাইভ ছিল। তবে এই ম্যাচে লাস্টে একটা প্লেয়ার বেঁচে ছিল হটশটের, ওই একটা প্লেয়ার ভাই #9-এ যেখানে ওয়াইপ আউট হয়ে যাওয়ার কথা ছিল টিম হটশটের, ওইখান থেকে ওই একটা প্লেয়ার একাই তার টিম রে কোনোরকম পলায় #4 পর্যন্ত নিয়ে আসছে। মানে হিউজ একটা পয়েন্ট কিন্তু এখানে একটা প্লেয়ার একাই তার টিমের জন্য নিয়ে আসছে। তো লাস্টের 3টা স্কোয়াড ছিল, তবে ইভোসের লাস্টে একটা প্লেয়ার ছিল, সে আর তেমন সুবিধা করতে পারে নাই। তো লাস্টে কোর মেমোরি আর ড্রাগন স্পোর্টসরা বেঁচে ছিল। অ্যান্ড এদিকে জাস্ট দেখো ভাই স্নাইপার দিয়ে ভাই কি নকটা বের করছিল, কিন্তু নকটা বের করলেও তার যে বাকি প্লেয়াররা ছিল সেখান থেকে শেষ হয়ে যায়। অ্যান্ড ওরও শেষ করে বুইয়াটা বের করে ফেলে কোর মেমোরি। তো 4 নাম্বার ম্যাচ শেষে কোর মেমোরি 24 পয়েন্ট নিয়ে নেয় এই ম্যাচ থেকে। বুরিরাম ইউনাইটেড 16টা এলিমিনেশন পয়েন্ট পাওয়ার কারণে তাদের পজিশন পয়েন্ট মাত্র 5 থাকা সত্ত্বেও তারা 21 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে ছিল এই ম্যাচে। অ্যান্ড ড্রাগন স্পোর্টস এই ম্যাচ থেকে পেয়েছিল 15 পয়েন্ট। তো এরপর আমরা 4 ম্যাচ শেষে ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই কোর মেমোরি 129 পয়েন্ট নিয়ে 1 নম্বরে চলে যায়, ইভোস 121 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, অ্যান্ড ভাইটালিটি যাদের কথা বললাম ধারাবাহিকভাবে আস্তে আস্তে খেলে খেলে তারা একদম টেবিলের তলানি থেকে 3 নম্বরে উঠে আসে। এরপর 5 নাম্বার ম্যাচে চলে আসবো। অ্যান্ড 5 নাম্বার ম্যাচেও কিন্তু ফ্লুকজো আবারও ডাব্বা মারছে, অ্যান্ড হটশট স্পোর্টসও আগে ভাগে কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড ইভোসও এই ম্যাচে বেশিক্ষণ টিকতে পারে নাই, তারা #7-এ এখানে পুরোপুরি শেষ হয়ে যায়। তবে কোর মেমোরির প্লেয়াররা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছিল, কারণ আশপাশ দিয়ে এমন মার খাইতেছিল, একদিক দিয়ে ভাইটালিটি মারতেছে, অন্যদিক দিয়ে R7 মারতেছে, মানে কোনোভাবেই তারা এখান থেকে বের হইতে পারতেছিল না, একবারে ভাইসা গেছিল। অ্যান্ড #6-এ এদিকে আবার লস ওয়াইপ আউট হয়ে যায়। তো লস কিন্তু অ্যাভারেজ পয়েন্ট কয়েকটা ম্যাচে নিলেও তাদের তেমন একটা ম্যাচ ভালো যাচ্ছিল না, কিন্তু পয়েন্টস টেবিলে ভালো একটা পজিশন তাদের ছিল। তো ভাইটালিটি এখানে 4টা কিল করে 2জন মাত্র অ্যালাইভ ছিল, R7-এর প্লেয়াররা যায় ভাইটালিটির ওই 2টা প্লেয়ারে চাঁদের দেশে পাঠায় দেয়। অ্যান্ড ভাইটালিটিও এখানে #4-এ কিন্তু ফুল ওয়াইপ আউট হয়ে যায়। তো কোরের ওইখানে যে প্লেয়ারগুলো ছিল কোনোরকম বাইচা ছিল, ওই কোরের ওই প্লেয়ারগুলা এখানে জোনে ঢোকার জন্য লঞ্চ প্যাড দিয়া এত সুন্দর এক জায়গাতে আসে, এখানে আইসা পুরো RRQ-এর প্লেয়ারদের কিলগুলা দেওয়া যায়। তো #4-এ এখানে ওয়াইপ আউট হয়ে যায় পুরোপুরি কোর মেমোরি। লাস্টে আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, যেখানে আমরা R7-কে দেখতে পাই, অনিক অলিম্পাসকে দেখতে পাই। অনিক অলিম্পাস আবারও ওই একটা ঘরে যে ভাই বসছে, ওখান থেকে আর কোনো নড়াচড়া নাই, ওখানেই বসে আছে। অ্যান্ড এই ম্যাচে লাস্টের দিকে RRQ-ও ছিল। তো RRQ আর অনিক অলিম্পাস একই সাইডে থাকার কারণে তাদের ফাইটটাই কিন্তু সবার আগে হয়। অ্যান্ড RRQ-এর 2টা প্লেয়ার নক হয়ে যাওয়ার কারণে গ্লোয়াল বসায় কোনো রকম এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করে, বাট অনিক অলিম্পাসের প্লেয়াররা সাথে সাথে আবার এখানে গ্লোয়াল ফাটায় রাজ দিয়ে দেয়। জাস্ট এখানে দেখো ভাই কয়টা প্লেয়ার নক ছিল, R7-এর প্লেয়াররাও এখানে লঞ্চ প্যাড দিয়ে চলে আসে। অ্যান্ড ফ্রি ভাই কতগুলা কিল পাইছি এখানে, সবগুলা RRQ-এর প্লেয়ার এখানে নক ছিল, সবগুলা কিলই এখানে বলতে পারো ছিল। অনিক অলিম্পাসের একটা কিলও এখানে পায় নাই, R7-এর প্লেয়াররা এসে সবগুলা কিল বের করে ফেলছে। অ্যান্ড RRQ-এর আর একটা প্লেয়ারই এখানে কোনো রকম বৈশা ছিল, মানে ওদের স্কোয়াডের 3টা প্লেয়ার উপরে নক, আর ও এখানে কোনো রকম আর কি বৈশা আছে। অনিক অলিম্পাসেরও সবগুলা কিল এখানে কিন্তু পাইছে R7-এর প্লেয়াররা। অ্যান্ড শেষ পর্যন্ত লাস্ট কিলটাও নিয়ে R7 তাদের প্রথম বুইয়াটা এখানে তুলে ফেলে দিনের 5 নাম্বার ম্যাচে এসে। তো দ্বিতীয় দিনের 5 নাম্বার ম্যাচে মুভিস্টার R7 24 পয়েন্ট পায়, অ্যান্ড এদিকে RRQ পেয়েছিল 19 পয়েন্ট, অ্যান্ড লস পেয়েছিল 18 পয়েন্ট। তো এরপর চলে আসবো একদম লাস্টের ম্যাচে, অর্থাৎ 6 নাম্বার ম্যাচে। তো 6 নাম্বার ম্যাচটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল হটশট স্পোর্টসের কাছে, কেননা তারা প্রথম দিনে খুবই ভালো পারফরমেন্স করছে। তবে প্রথম দিনের লাস্ট ম্যাচটা খুবই বাজে গেছে, অ্যান্ড এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রত্যেকটা ম্যাচই কিন্তু একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচই এখানে হটশট স্পোর্টসের বাজে যাচ্ছিল। তাদের পয়েন্ট কিন্তু 85-র মতো ছিল, অর্থাৎ লাস্ট ম্যাচে যদি মোটামুটি 15টা পয়েন্ট করে সেক্ষেত্রে তাদের ফাইনালে যাওয়াটা একটু মনে করো যে সহজভাবে হবে। বাট এখন যে অবস্থা হয়ে গেছিলো, তারা নাইমাই কিন্তু ফাইট হয়ে যায় আলফার প্লেয়ারদের কাছে। তো আলফারও 2টা প্লেয়ার এখানে তারা শেষ করে দেয়, অ্যান্ড তাদেরও 2টা প্লেয়ার কিন্তু এখানে শেষ হয়ে যায়। তো ব্যান্ডিং মেশিন যেহেতু কাছে ছিল, সাথে সাথেই কিন্তু আলফার প্লেয়াররা তার বাকি 2টা প্লেয়ারের রিভাইভ দিয়ে দেয়। তবে 2টা প্লেয়ার এখানে নামে নাই, তখনও 2v2 সিচুয়েশন ছিল হটশটের সাথে, অ্যান্ড হটশটের একটা প্লেয়ারে নক করে দেয়, লাস্ট একটা প্লেয়ার ছিল, অ্যান্ড এইটাও কিন্তু শেষ হয়ে যায়
ফুল ওয়াইপ আউট হয়ে যায়। #12তে হটশট স্পোর্টস তাদের জন্য খুবই বাজে একটা মুহূর্ত ছিল, কেননা তারা এই ম্যাচ থেকে ভালো কিছু পয়েন্ট নিতে চাচ্ছিল লাস্টের ম্যাচটাতে। তো 87 পয়েন্টেই ওয়ার্ল্ড কাপ জার্নি আপাতত শেষ হলো, কেননা যদি এখান থেকে কোয়ালিফাই না করতে পারে তার মানে এখানেই তো খেলা শেষ। তো 87 পয়েন্ট নিয়ে 12টা ম্যাচ অর্থাৎ গ্রুপ স্টেজের 12টা ম্যাচ এখানে শেষ করেছে হটশট স্পোর্টস। অ্যান্ড তো এরপর মাঝখানের ফাইটগুলো স্কিপ করে একদম লাস্টের দিকে চলে আসবো। তো লস প্রত্যেকটা ম্যাচে অ্যাভারেজ পয়েন্ট পাইতেছিল, আর যার কারণে তারা ভাবতেছিল হয়তো বা তাদের লস হয়ে যাচ্ছে। তাই লাস্ট ম্যাচে অলরেডি 16 কিল ডান। লাস্টে আর 3টা স্কোয়াড অ্যালাইভ, তাদের একদম ফুল 4টা প্লেয়ার নিয়েই অ্যালাইভ ছিল। তো একটার এখানে জেনারেলে নক করলেও তারা পুরোপুরি ক্লিয়ার হইতে দেনে, সাথে সাথে রিভাইভও দিয়ে দিছে। অ্যান্ড কিউ এর মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ ছিল, আর ওই দিক দিয়ে 2টা প্লেয়ার ছিল ড্রাগন স্পোর্টসে। তো ড্রাগন স্পোর্টসে এদিক দিয়ে এলিমিনেট হয়ে যায়। অ্যান্ড এদিকে কিউ এর একটা প্লেয়ার ছিল, ও শুধু পজিশন ধরার কাজ, পজিশন এখানে ধরে ফেলছে। অ্যান্ড ভুইয়া চলে যায় লসের কাছে 6 নাম্বার ম্যাচের। তো এখন আসি ওভারঅল স্ট্যান্ডিংয়ে। তো এখানে ওভারঅল স্ট্যান্ডিং দেখার পাশাপাশি আমরা জানবো যে আরএচকের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অর্থাৎ ফাইনালে কোয়ালিফাই করার জন্য সমীকরণটা কি। আচ্ছা, তো আগে দেখি যে ওভারঅল স্ট্যান্ডিংয়ে আমরা দেখতে পাই ইভোস 154 পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপ স্টেজ। দেন কোর মেমোরি 150 পয়েন্ট, টিম ভাইটালিটি 125 পয়েন্ট নিয়ে শেষ করেছে তাদের 12টি ম্যাচ। তো ফ্যালকন 6টা ম্যাচ খেলে 98 করছে, অ্যান্ড লস 102 পয়েন্ট করছে এখানে 6টা ম্যাচ খেলে। তারা আই থিঙ্ক 1-2 চলে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ফ্লুকজোর কিন্তু 106 পয়েন্ট নিয়ে 12টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। তো এখন সহজভাবে তোমাদের একটা পয়েন্টস টেবিল বিশ্লেষণ করে দেই, এখানে আরএচকের আর কত পয়েন্ট লাগবে কোয়ালিফাই করার জন্য। তো মেনলি এখানে টপ 12-এ তুমি যদি চিন্তা করো এখন যারা আছে তাদের মধ্যে আলফার ম্যাচ শেষ, অ্যান্ড এদিকে হটশটের ম্যাচ শেষ। বাকি যে মানে 10টা স্কোয়াড রইলো, তাহলে 2টারে যদি বাদ দিই, ওই 2টা স্কোয়াডের মধ্যে বেশিরভাগেরই এখনও 6টা ম্যাচ বাকি, মানে তারা ইজিলি এখানে কোয়ালিফাই করে যাবে। মানে 2টা স্লট এখানে খালি হইলো, একটা হটশটের আর একটা হলো আলফার। তো আলফার পয়েন্ট কম, এখানে আবার নিচের দিক দিয়ে ভার্টাস মোটামুটি ভালো স্কোয়াড, ধরলাম যে ভার্টাস এখানে কোয়ালিফাই করে গেছে, মানে 11টা স্লট এখানে ফুল। তো আর একটা স্লট আছে, ওইটার মধ্যে এখানে হটশটের পয়েন্টই 87 পয়েন্ট, ঠিক আছে। তো হটশটটা যদি তুমি 12 নাম্বার স্কোয়াড ধরে রাখো, তাহলে আরএচকের এই হটশটের পয়েন্টারে বিট করেই 12 নম্বর পজিশনটা ধরতে হবে, ঠিক আছে। মেনলি যদি লাস্টে একদম বলি, আরএচকে যদি এই লাস্টের দিনের খেলায় মিনিমাম 6 ম্যাচে 60 পয়েন্ট করতে পারে, সেক্ষেত্রে একটা সেফ পজিশন থাকবে। বাট তার আশপাশের যদি অন্যান্য স্কোয়াডরা একই কাজ করে ফেলে, তাহলে তাদেরও কিন্তু কোয়ালিফাই করার চান্স হয়ে যাবে। বাট মেনলি মিনিমাম 60 পয়েন্ট করতে হবে, আর যদি একদম সেফ বলো তাহলে 70 পয়েন্ট। কিন্তু এই লবিতে 60-70 পয়েন্ট 6 ম্যাচে ভাই বললেই হয়ে যায় না। বাট একদম যে ইম্পসিবল ওরকমও না, আমরা আশা রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা যাক আরএচকে ভালো খেলুক খারাপ খেলুক, আমরা অবশ্যই তাদের সাথে থাকবো। তো টিম বাংলাদেশের জন্য শুভকামনা রইল, তারপরও যা হবার হবে দেখা যাবে। আল্লাহ যেটা কপালে রাখছে ওইটা কেউ চেঞ্জ করতে পারবে না। তো রাত বাজে 2টা, ভিডিও এখানেই শেষ করব, আর বড় করতেছি না ভাই, অনেক ঘুমে ধরছে। তো তোমরা তো সকালে ওইটা মেবি ভিডিওটা দেখতেছো বা এরপরে দেখতেছো, তো একটু সাবস্ক্রাইব করে দিও ভাই। ঘুমরে চাঁদের দেশে পাঠায় দিয়া বসে বসে ভিডিও বানাই প্রতিদিন এই রাতের বেলা, ঠিক আছে। পুরা দুনিয়া নিস্তব্ধ, আমি কম্বলের নিচে মাথা দিয়া বসে বসে ভিডিও বানাইতেছি, পুরা ফ্যান ট্যান অফ করে, গাইমা টাইমে একদম শেষ, ঠিক আছে। তো যারা আগের ভিডিওগুলো দেখছো, তো তোমরা দেখছো যে মেনলি ভয়েস কেমনে দিয়ে, এটা দেখতে পারছো। তো যাই হোক, তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে আর কি, ঠিক আছে। যে সাবস্ক্রাইবার বাড়তেছে, ভিডিও বানাইতেছি, তাহলে আর ওই কষ্ট মনে হয় না, ঠিক আছে। তো তৃতীয় দিনের খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। অ্যান্ড টিম আরএচকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।